আঙ্কেল, আমার জন্য একটা স্যান্ডউইচ দিন তো। এক্ষুনি বানিয়ে দিচ্ছি মা। সোনিয়া তার বান্ধবী কাজলকে নিয়ে এক ঠেলাতে আসে আর স্যান্ডউইচ বানাতে বলে। কি হলো কাজল, তুই স্যান্ডউইচ খাবি না? না না, আমার ইচ্ছা নেই, তুই খা। আসলে কাজলের খুব ইচ্ছে ছিল স্যান্ডউইচ খাবার, কিন্তু তার কাছে তো পয়সা ছিল না। আমার হাতে তো পয়সা নেই, নাহলে আমিও স্যান্ডউইচ খেয়েই নিতাম। কি ইচ্ছে করছে। কিছুক্ষণ পর ওরা দুজনে বাড়ি চলে গেল। আর বাড়ি ফেরার সময় কাজল মনে মনে একটা কথাই ভাবছিল, জানি না বৌদি আজকে রাতে কি রান্না করেছে, যাতে রাতে একটু ভালো খাবার খেতে পাই। কিছুক্ষণ পরে কাজল বাড়িতে চলে আসে। বৌদি, কি খাবার বানিয়েছো গো? লাউয়ের তরকারি বানিয়েছি, তাড়াতাড়ি হাত ধুয়ে নাও, আমি খাবার দিয়ে দিচ্ছি। এরপর স্বপ্না সবাইকে খেতে দেয়, কিন্তু লাউয়ের তরকারি দেখে কাজলের মন খারাপ হয়ে যায়। তাই সে অনিচ্ছা সহকারে খেতে লাগলো। আর অন্যদিকে ওর বৌদি ভাবল, খিদে তো আমারও লেগেছে, সকাল থেকে তো কিছুই খাইনি। স্বপ্না সকাল থেকে না খেয়েই ছিল, কারণ এরকম ধরনের তরকারি খাওয়া ওর অভ্যাস নেই। এর থেকে তো ভালো আমি বাপের বাড়িতেই ছিলাম, কমপক্ষে না খেয়ে তো থাকতে হতো না। তখনই ওর স্বামী বলল, আরে স্বপ্না, কি হলো? তুমি খাবার খাচ্ছ না? তুমি মুখ ফুলিয়ে ভয়ে বসে আছো কেন? বিয়ের মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে রোজই তো লাউ আর ঝিঙেই খেতে হয়, তাও আবার ওগুলো বাড়িতেই চাষ হয় বলে। এছাড়া তো ভালো কিছু হয়ই না। আরে তুমি চিন্তা করো না, যখন আমার মাইনে আমি পেয়ে যাব তখন আমি তোমাকে 10 রকমের সবজি খাওয়াবো। এই শুনে স্বপ্না চুপ করে যায়। আর সন্ধেবেলা শাশুড়ি প্রতিবেশীদের বাড়ি থেকে কতগুলো শাক নিয়ে আসে। বৌমা, কোথায় তুমি? এই দেখো, আমি পালং শাক এনেছি, এক কাজ করো, রাতের খাবারে এটাই বানিও। মা, পালং শাক তো এনেছো, কিন্তু এগুলো রান্না করার তো কোনো মশলাই বাড়িতে নেই, কি দিয়ে রান্না হবে? বৌমা, এই কথাটা তুমি সকালে বলতে পারতে, তাহলে আমি ছেলেদের বলে আনিয়ে নিতাম। তখনই ছোট বউ স্বপ্না ওখানে চলে আসে। দিদি, আজকে কি রান্না হবে, লাউ না ঝিঙে? মা পালং শাক এনেছে। মা, আপনি পালং শাক এনেছেন, সাথে পনিরও আনতে পারতেন, তাহলে পালং পনির বানানো হতো। এই শুনে শাশুড়ি খুব রেগে ওর দিকে তাকায়। তখন স্বপ্না চুপ করে যায়। এরপর শাশুড়ি চলে গেলে সবুজ সবজি রান্না হয় বটে, কিন্তু কোনোটাই সম্পূর্ণ নয়। দিদি, তুমি পালং শাকের দিকে তাকাও, শুধু এটা কি খাওয়া যাবে? এখানে রোজ একটাই তরকারি। জানো, আমাদের বাড়িতে 2 রকমের তরকারি হতো। ও তাই? আমি তো অনেকদিন ধরেই এরকম গরিবের জীবনই বাঁচছি। তুমিও অভ্যাস করে নাও। তারপর সবাই অনিচ্ছা সত্ত্বেও ওই তরকারিটাই খেতে লাগলো। লঙ্কাটা কম, কিন্তু কদিন আগেই তো আমরা এই ফ্রি এর পালং শাক খেয়েছি। যা পাচ্ছিস চুপচাপ খা। তুই তো জানিস যে আমার মাইনের থেকে আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, জানিস না? রাজেশ ঠিকই বলেছে, আমরা এতগুলো লোক, ভালো কিছু কি করে রান্না হবে? কিন্তু বাবা, বাড়িতে অন্তত একবেলায় 2টো সবজি তো বানানো উচিত নাকি, যাতে কারুর একটা সবজি পছন্দ না হলে অন্যটা যাতে সে খেতে পারে। কিন্তু এই বাড়িতে তো শুধু একটা সবজি হয়। 2 রকমের তরকারি? মনে হয় বাবা তুই জানিস না, সবার জন্য 2 রকমের তরকারি বানাতে গেলে 300 টাকা একবেলাতেই শেষ। এটা তো শুধু আমিই জানি যে এই ঘর কিভাবে চলছে। এই বাড়িতে কিছু বললেই শুধু লেকচার আর লেকচার। এরকমই অবস্থা ছিল এই গরিব আর বড় পরিবারের। আর পরিবারের সবাই ভালো খাবার খেতে চাইতো, কিন্তু পেত না। এর কিছুদিন পর ওদের বাড়ির সামনে দিয়ে একটা ফুচকা আলা যাচ্ছিল, যেখানে অনেক লোক ফুচকা খাচ্ছিল। আমার না কি ইচ্ছে করছে ফুচকা খেতে, কিন্তু আরে তোকে কি বলবো বোন, আমি যে কতদিন আগে ফুচকা খেয়েছি। আচ্ছা ছাড়, যেটা খেতে পারবো না ওসব নিয়ে ভেবে লাভ নেই। চল, এই 100 টাকায় আটা কিনে আনি, না হলে মা আবার কথা শোনাবে। এরপর 2 যা মিলে বাজারে যেতেই কোনো রেস্টুরেন্ট থেকে খাবারের সুন্দর গন্ধ ওদের নাকে আসতে লাগে। কি সুন্দর গন্ধ আসছে দিদি, মনে হচ্ছে এখান থেকে খাবার চুরি করে বাড়িতে পালিয়ে যাই। জানিস বোন, আমারও ইচ্ছে করে ভালো কিছু খাবার। আমি তো বিয়ের আগেও গরিব ছিলাম, বিয়ের পরেও গরিব। ভেবেছিলাম বিয়ের পর সব শখ পূরণ করব, কিন্তু এখানেও সেই দারিদ্রতাই। তাই আমি এখন এসব আশা ছেড়েই দিয়েছি যে জীবন আর কোনোদিনও ভালো খাবার আমরা খেতে পারবো। আমাদের গরিবের থালায় 2টো সবজি মানেই রাজভোগ, কারণ একবেলাতে একটা করে সবজি খাওয়ারই আর্থিক অবস্থা নেই আমাদের। হ্যাঁ দিদি, কি আর করব বলো, স্বামীরা দিনমজুরের কাজ করে যা পয়সা পায় তাতে একবেলার খাবার জোটাই অনেক। এই মনে হয় আমাদের ভাগ্য রে বোন, চল বাড়িতে চল। এরপর যখন 2 যা উদাস মনে বাড়িতে ফিরছিল, তখনই ওদের নজর নদীতে ডুবে যাওয়া একটা বাচ্চার ওপর পড়ে। বাঁচাও, বাঁচাও! আরে ওই দেখো, কোনো বাচ্চা ডুবে যাচ্ছে, আমাদের বাঁচাতে হবে ওকে। আরে বাঁচাবো তো তখন যখন আমরা নিজেরা সাঁতার জানবো। হ্যাঁ, সাঁতার কাটতে তো আমিও জানি না, কিন্তু ওকে বাঁচাতে হবে।
এরপর ওরা দুজনে যেমন তেমন করে হাত ধরাধরি করে ওই জলে নামে আর বাচ্চাটার হাত ধরে টেনে তোলে। ভগবানের অনেক অনেক ধন্যবাদ যে বাচ্চাটা বেঁচে গেছে। কিন্তু এবার আমাদের কে বাঁচাবে? মানে হলো মা যে আটা আনতে দিয়েছিল সেটা তো ওই মেয়েটাকে বাঁচাতে গিয়ে জলে বয়ে গেল। কি তুই কি করলি? এবার মাছের এখানে আটা খেয়ে পার্টি করবে আর আমাদের না খেয়ে থাকতে হবে। রোজ তো একটা তরকারি খেতে পারতাম, আজকে তো মনে হচ্ছে সেটাও জুটবে না। জানি না কেন ভগবান আমাদের গরিবের ওপরেই এইরকম অত্যাচার করে। ওদের ওই কথা শুনে বাচ্চাটা বলল, তোমরা আর চিন্তা করো না, আজকের পর থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তখনই বাচ্চা পরীতে বদলে যায়। ভগবান, এটা তো জাদু, এ তো পরী হয়ে গেল। হ্যাঁ, আমি একজন পরী, আর আমি পরীলোক থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। আর এখানে এসে আমি লোকেদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমরা দুজনে খুব ভালো, তোমরা নিজেরা সাঁতার জানতে না, তাও আমাকে বাঁচিয়েছ। আর আমি তোমাদের সব কথাও শুনে নিয়েছি। ওই পরী নিজের জাদু দিয়ে একটা জাদু কড়াই প্রকট করে। নাও, এটা জাদু কড়াই। এই কড়াই থেকে তুমি যা চাইবে তাই পাবে। যত রকমের সবজি তুমি চাইবে এই কড়াই থেকে তাই পাবে। আর তার সাথে আটা চালের মতো প্রয়োজনীয় জিনিসও এর থেকে পেয়ে যাবে। এই বলে ওই পরী গায়েব হয়ে যায়। এরপর ওরা কড়াইটা নিয়ে বাড়িতে চলে আসে। তারপর কড়াই থেকে আটা চায়, আর সাথে সাথেই এক বস্তা আটা প্রকট হয়। এটা তো সত্যি চমৎকার হয়ে গেল। এই জাদু কড়াই, তুই তাড়াতাড়ি আমাদেরকে পালং পনির বানিয়ে দে, কতদিন খাইনি। তখনই ওদের সামনে পালং পনির প্রকট হয়ে যায়। এরপর এঁচড়ের তরকারি, মোচার ঘন্ট, থোড় ভাজা, এরকম 10 রকমের খাবার ওরা চাইল। আর সাথে সাথেই সমস্ত রকমের খাবার ওদের সামনে চলে এলো। আর রাতে সবাই খাবারে বসে 10 রকমের সবজি দেখে সবাই খুব খুশি হয়ে যায়। আরে বাহ, 10 রকমের রাজকীয় সবজি আমাদের বাড়িতে, কি ব্যাপার? ওসব ছাড়ো, আজ থেকে প্রত্যেক দিনই 10 রকমের সবজি পাবে। এরপর ওরা সবাইকে জাদু করার কথা বললে সবাই শুনে খুব খুশি হয়। বৌদি, তুমি সত্যি বলছো? তাহলে কি আমি ওই কড়াই থেকে চাউমিন, স্যান্ডউইচ, বার্গার, ফুচকা এইসবও চাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যা তুমি চাইবে। আর ওই দিনকের পর থেকে ওই গরিবের রান্নাঘরেও 10 রকমের সবজি রান্না হতো। সোনিয়াকে দেখতে খুব সুন্দরী ছিল। তার চোখ ছিল টানা টানা আর নাক ছিল টিকালো। কিছুদিন পর ওর বিয়ে ছিল বলে বান্ধবী নেহা ওর সাথে দেখা করতে এসেছিল। কিরে সোনিয়া, কিছুদিন পর থেকে তো তোর হাতে শুধু বেলনি আর চাটুই দেখা যাবে। কারণ বিয়ের পর তো একটা সংস্কারী বউ সারাদিন রান্নাঘরে রান্নাই করতে দেখা যায়, তাই না? তুই আমাকে কথা শোনাচ্ছিস নাকি মজা করছিস রে? দেখ ভাই, আমি তোকে নিয়ে মজা করছি না, আমি সত্যিটা বলছি। শোন, এমনটা তো নয় যে তুই বিয়ের পর কাজ না করে থাকতে পারবি। তোকে সেই রান্নাঘরে গিয়ে কাজই করতে হবে। আর রান্না করতে করতে তোর গায়ের রং যদি কালো হয়ে যায় আর চেহারায় যদি ভাঁজ এসে যায়, তখন কি তোকে আর সুন্দরী লাগবে রে? সোনিয়ার বান্ধবী নেহার এই কথা শুনে সোনিয়া খুব চিন্তায় পড়ে যায়। এরপর সোনিয়া আর নেহা মিলে বাজারে যায় কিছু জিনিস কিনতে। কিন্তু জিনিস কিনে নেহা যখন নিজের বাড়ি চলে যায়, তখন সোনিয়া রাস্তা দিয়ে একা আস্তে আস্তে ভাবে যে সে বিয়ের পর রান্নাঘরের কাজ কি করে করবে। তখনই এক ভদ্রমহিলার হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে যায়। আর এতে ওই মহিলার ব্যাগ থেকে কিছু প্যাকেট পড়ে গেলে সোনিয়া ওগুলো তুলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, হঠাৎ করে পাথরে আঘাত খেয়ে পড়ে গেলাম। তোমার নাম কি? তোমাকে দেখতে তো খুব সুন্দর। আন্টি, আমার নাম সোনিয়া। আর আপনার? আমার নাম মালিনী। আমি ছোটোখাটো জাদু করি, আর ওই করেই আমার পেট চলে। কি? আপনি জাদু করেন? হ্যাঁ, আর এটা হাত সাফাইয়ের জাদু না, এটা চমৎকারী জাদু, মানে সত্যি জাদু। তোমার কোনো জাদুর প্রয়োজন আছে? থাকলে বলো, আমি তোমার জন্য করতে পারি। জাদু? এরপর সোনিয়া একটু ভাবলেই ওর একটা কথা মনে পড়ল। আন্টি, এমনটা হতে পারে যে জাদুর সাহায্যে সব রান্না হয়ে গেল আর আমাকে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হলো না? সোনিয়ার সব কথা শুনে ওই জাদুকর মহিলা ওকে একটা জাদুর পাউডার দিল আর বলল, সোনিয়া, এটা একটা জাদু পাউডার। এই পাউডারটা যখনই তুমি খালি বাসনের ওপর ছড়িয়ে দেবে, তখনই খালি বাসন নানা রকম রান্নায় ভর্তি হয়ে যাবে, আর তোমাকে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না। সত্যি আন্টি? হ্যাঁ সত্যি, কিন্তু মনে রাখবে এই পাউডার শুধু ভাজাভুজি যেমন পুরি, পকোড়া এগুলোই বানাতে পারবে। কোনো সাদা খাবার
যেমন ভাত, খিচুড়ি, ডালিয়া এগুলো বানাতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই পাউডারের ব্যাপারে কেউ যদি জেনে যায় তবে কিন্তু এই পাউডার আর কাজ করবে না, মনে থাকে যেন। আন্টি, আমার তো নতুন বিয়ে হবে, তো সেখানে গিয়ে নতুন নতুন পুরি পাকোড়া বানালে ওরা খুব খুশি হবে। এটা আমার খুব কাজের। সোনিয়া খুব খুশি হয়ে যায় আর ওই পাউডারটা নিয়ে নেয়। এখন আর ওর বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিছুদিন পরে সোনিয়ার বিয়ে হয়ে যায়। সবাই ওর রূপ দেখে খুব প্রশংসা করে। বিয়ের পর সোনিয়াকে যখন ওর শাশুড়ি মা হালুয়া বানাতে বলল, তখনই ও কড়াইয়ে ওই পাউডারটা ছড়িয়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই খুব সুস্বাদু হালুয়া তৈরি হয়ে গেল। আর সবাই হালুয়া খেয়ে খুব প্রশংসা করলো। কি রে সুমিত্রা, বৌমা তো হালুয়া খুব ভালো বানিয়েছে। যেমন সুন্দরী বৌমা তেমন সুন্দর হালুয়া। সুন্দরী না, বলো অতি সুন্দরী বৌমা আমার। আমার বৌমা সর্বগুণ সম্পন্না। এই শুনে সোনিয়া খুব খুশি হলো। এই পাউডারটা তো আমার খুব কাজের, আর এর জন্য আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। আমার রান্নাও হয়ে গেল আর আমি আগের মতো সুন্দরীও রইলাম। ব্যাস, প্রত্যেকদিন এইভাবেই আমার কেটে যাক, আমার আর কোনো টেনশন নেই। সোনিয়া, তুমি সুস্বাদু হালুয়া বানালে ঠিকই, কিন্তু সকালে মা আমাকে দিয়ে যে জিনিসগুলো আনিয়েছিল সেগুলো তো একই আছে। তাহলে তুমি রান্নাটা করলে কি দিয়ে? বিপুল, বিয়ে মাত্র 2 দিন হয়েছে, তুমি এখনই আমার উপর সন্দেহ করছো? তুমি কি ভাবলে আমি এটা বাইরে থেকে আনিয়েছি? যাও, তোমার সাথে কথা বলবো না। কিরে বাবা, তুই বৌমাকে বকছিস কেন? কে বলেছে বৌমা কোনো জিনিসপত্র ব্যবহার করেনি? ও সবকিছুই তো নিয়েছে হালুয়া বানাতে। সুজি, চিনি, ঘি সবই তো নিয়েছে। আরে না মা, আমি তো শুধু মজা করছিলাম। সোনিয়ার খারাপ লেগে গেল, সরি গো। সোনিয়া একটু ভয় পেয়েছিল সত্যি, কারণ রান্নাঘরের জিনিস যেরকম ছিল সেরকমই আছে। এরপর বেশ কয়েকদিন পর্যন্ত সোনিয়া নানা রকমের সুস্বাদু খাবার রান্না করতে লাগলো, আর সে যতটা রান্না করত সেই সমস্ত জিনিস লুকিয়ে রাখত। এদিকে সবাই ভাজাভুজি খেয়ে পোর হয়ে গিয়েছিল। এরপর একদিন মাসি শাশুড়ি তার বৌমাকে নিয়ে ওদের বাড়িতে এলো, তাই সোনিয়ার মনে রহস্যভেদের ভয় জন্মালো। সোনিয়া, আজকে দুজনে মিলে রান্না করব, সবজিটা আমি কেটে দিচ্ছি। বৌমা, যবে থেকে এসেছো তুমি তো ভাজাভুজিই খাওয়াচ্ছ, তাই আজকে একটু সাদা খাবার খাবো। মুগ ডালের খিচুড়ি বানাও না, লুচি টুচি খেতে আর ভালো লাগছে না গো। খিচুড়ি মানে খিচুড়ি না, আমি না খিচুড়ি বানাতে পারবো না। তুমি আমাকে ভাজাভুজি বলো, যা বলবে আমি তাই বানিয়ে দেব। খিচুড়ি না। সোনিয়া, তোমার তো খুশি হওয়ার কথা যে সাদা খাবার রান্না হবে। ভাজাভুজি রান্না করতে তো অনেক সময় লাগে, আর আমি তো এটা দেখে অবাক যে তুমি এত ভাজাভুজি রান্না করেও কি করে এভাবে টিপটপ রয়েছো। তুমি তো খুব সুন্দরী হয়ে আছো। আর এক আমাকে দেখো, সারাদিন রান্না করতে করতে আমার গায়ের রং কিরকম কালো হয়ে গেছে। দেখো না, আমি একদম বিশ্রী হয়ে গেছি। যাও বৌমা, আজকে মুগ ডালের খিচুড়ি বানাও, সবাই ওটাই খেয়ে নেবে। না মা, আমি ওইসব বানাতে পারবো না। ওই যদি বানাই না, সব গড়বড় হয়ে যাবে। বলছি না, আমি ওইসব বানাতে পারবো না। কি রে সুমিত্রা, এ কেমন বৌমা রে তোর? 2 মাস হতে না হতেই তোর মুখে মুখে জবাব করছে। এ কেমন বউ আনলি তুই? না মাসি, এরকম ব্যাপার না। আসলে না, কি করবো আমি বুঝতে পারছি না। আমি কি খিচুড়ি বানাবো নাকি আমি সত্যি কথা বলে দেবো? কি যে করবো বুঝতে পারছি না। কি হয়েছে বৌমা? তুমি তো এত টেস্টি খাবার বানাতে, তবে আজকে একটা সাধারণ খিচুড়ি বানাতে তুমি কেন বারণ করছো? আমাকে সত্যি কথাটা বলো, আমি তোমার মায়ের মতো, সব কথা আমাকে খুলে বলো। এরপর সোনিয়া সবাইকে সত্যিটা বলে দেয়, আর সত্যি বলার ফলে পাউডারটা উধাও হয়ে যায়। আর তখনই ওখানে একটা মহিলা আসে। ও মাসিমা, আমাকে উসাদি পাঠিয়েছে, আমি লোকের বাড়িতে রান্না করি। তুমি ডেকেছিলে গো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আসলে আমার বৌমার এই সবেমাত্র বিয়ে হয়েছে তো, বেচারি সারাদিন রান্নাঘরে রান্নাই করে। আরে আমিও তো একটা মা, আমি তো বুঝি। তাই আমি উষাদিকে বলেছিলাম যে রান্নার কাজে সাহায্যের জন্য একজন লোককে পাঠাতে। বৌমার কত করবে। শাশুড়ির এই কথা শুনে সোনিয়া অবাক হয়ে যায়। এই সুমিত্রা, শোন না, ওকে না আমার বাড়িতেও পাঠিয়ে দিস। তুই যখন তোর বৌমার খেয়াল রাখতে পারিস, আমিও তো তখন আমার বৌমার খেয়াল রাখবো। বেচারি তো সারাদিন কত কাজ করে। থ্যাংক ইউ সোনিয়া, আজকে তোমার জন্য মা আমাকে সাহায্য করার জন্য একজন লোককে রেখেছে। তোমাকে অনেক ধন্যবাদ সোনিয়া। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। Thanks for watching.